পৃষ্ঠা 40। কার্তিক ঘোষ। মাঠ মানে ছুট। মাঠ মানে কি মজায় শুধু, মাঠ মানে কি ছুটি, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি, মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি, মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন, মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তা ধিন ধিন, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ, ছুট মানে কি ছোটাই শুধু, ছুট মানে কি আশা, ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা, ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা, ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা, ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে, সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে, ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা, ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। 41। পৃষ্ঠা 1। শূন্যস্থানে কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। 1.1। মাঠ মানে শুধুই মজা নয়, ছুটি হল্লা হাসি খুশি। মাঠ মানে আসলে 1.2। ছুট মানে শুধুই সাহস নয়, ঢেউ নয়, ভাঙা নয়, খাঁচা নয়। ছুট মানে আসলে 2। নিজের ভাষায় লেখো। 2.1। মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। 2.2। মাঠ এবং শৈশবের এক অদ্ভুত যোগ আছে। তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তার বর্ণনা দাও। 3। বাক্য রচনা করো। ছুটি মাসি বাজনা ছুটন্ত দ্বীপ। 4। ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো। 4.1। মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। 8.2। ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে। 4.3। আর কিছু বলবো না। 4.4। ছুটি 7 সমুদ্রের ঢেউকে ডেকে আনে। 4.5। জীবনে আমি শুধু এগিয়ে যাব। পৃষ্ঠা 42। শব্দার্থ। নিকেল ধাতুর প্রলেপ, শাশ্বত চিরকালীন, আগল দরজার খিল, পোক্ত মজবুত, অথই যেন তল নেই এমন গভীর, লুটোপুটি গড়াগড়ি। 5। বিপরীতার্থক শব্দ লেখো। ছুট হাসি দিন শাশ্বত আশা। 6। অর্থ লেখো। অথই হল্লা নিকেল আগল পোক্ত। 7। সমার্থক শব্দ লেখো। দিন পা সমুদ্র ঘুম শক্ত। 8। বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। হারানো বাঁশি, শাশ্বত দ্বীপ, পোক্ত ভাষা, ভাঙা খাঁচা, সবুজ সমুদ্র। 9। কোনটি বেমানান তার নিচে দাগ দাও। 9.1। মাঠ ছুট মজা লুটোপুটি বাড়ি। 9.2। ছুটি হাসি বাঁশি নাচ পড়া। 9.3। আশা বাঁচা ছোট মজা ঘুম। 9.4। পাখি মাঠ আকাশ গাছ সমুদ্র। 9.5। মজা খুশি হল্লা নাচা ভাঙা। 10। বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। পু টো টি লু, দয় দয় হর্ষ, স মু র, ট নয়তয় ফয় হর্ষ, ত শয় বয় তলবস্বয় আকার, আ ল গ। 11। এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো। 11.1। কি মানে পাখির ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট। 11.2। আর বলবো না কিছু, ছুটেই কি দেখো ছুট মানে। 11.3। শাশ্বত দ্বীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণের। 11.4। ঘুম তাড়ানো মন হারানো বাঁশি কি মাঠ মানে। 11.5। ছুটি মানে কি মজাই শুধু, মাঠ মানে মাঠ কি। 12। একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। আনন্দ গড়াগড়ি খাওয়া, চিৎকার চেঁচামেচি, বংশী, চিরদিনের বাঁধন পিঞ্জর। পৃষ্ঠা 43। 13। এক কথায় প্রকাশ করো। 13.1। যা ছুটে চলেছে। 13.2। যা ফুটছে। 13.3। যে ঘুমিয়ে আছে। 13.4। যে নেচে চলেছে। 14। শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ দয় দীর্ঘই প দ্বীপ, দয় বয় দীর্ঘই প দ্বীপ। ভয়াকার মূর্ধন্যষয়াকার ভাষা, ভয়াকার দন্তেষয়াকার ভাষা। দয় দীর্ঘই ন দিন, দয় হর্ষই ন দিন। 15। একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও। তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে বদলে গেল। ঘুম খুশি ভাঙা সোনা সবুজ। কার্তিক ঘোষ। জন্ম 1950। ছেলেবেলা কেটেছে হুগলি জেলার আরামবাগে।
স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। বিখ্যাত কবি ও ছড়াকার। উল্লেখযোগ্য বই: একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল প্রভৃতি। সম্পাদিত গ্রন্থ: শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি। 1976-এ টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1993-এ পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার। এছাড়াও পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার। 16.1 কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো। 16.2 তাঁর সম্পাদিত দুটি বইয়ের নাম করো। 16.3 কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন। 17 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 17.1 কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান। 17.2 কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। 17.3 ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে। 17.4 নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান। 17.5 পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে। 17.6 কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। 17.7 ছুট অর্থে কবি যা যা বলেছেন তা 3-4টি বাক্যে লেখো। 17.8 মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। 17.9 তোমার দৃষ্টিতে আদর্শ মাঠটির চেহারা কেমন তা একটি ছবি এঁকে বুঝিয়ে দাও। পৃষ্ঠা 44 পাহাড়িয়া বর্ষার সুর। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়, সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, যার পোশাকের নাম তরাই। সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত। বনের গা দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী তিস্তা, তোরসা, রঙ্গিত। এই নদী আর জঙ্গলের আঁকে বাঁকে মেচ, রাভা, গারো, ল্যাপচা আর টোটোদের বাস। গোষ্ঠীগতভাবে বসবাস করলেও গ্রামের আশেপাশের সমাজের লোকেদের সঙ্গেও রয়েছে এদের আত্মীয়তার সম্পর্ক। এদের প্রত্যেকের একটি করে নিজস্ব ভাষা আছে। সেই ভাষায় কত শত বছর ধরে রচিত হয়েছে এদের গল্প আর গান। এই আদি জনগোষ্ঠীদের উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে গানের সুরে, নাচের ছন্দে। দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। সেই রকম এক মুহূর্তের গান। পৃষ্ঠা 45 ফই লগৌ ফৌনা রেতিয়া বসর পিদান দিনিয়ায় চিকা পিদানায় লগৌ না গৌর না হাসাম নৈকচা চিকা ওয়ায় লগৌ না গৌর না কুরুয়া বা ক্রোঙাইতা মাসা লাঙ্কা পুই মইন না সানি লামাইতারে ইবাই মাঞ্চা হওয়াই মানা ফই লগই না গুর না। চলো মাছ ধরে গিয়ে নতুন বছরের নতুন জলে ছাপিয়ে গিয়েছে নদীর কূল, জল থই থই মাঠঘাট। কুড়ুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে, বকেরা উড়ছে সার মেধে। মাছরাঙা বারবার ছোঁ মেরেও পায়নি মাছ, সে কি খাবে। ওদিকে মাছ নেই তো ওদিকে চলো। বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে একটি প্রচলিত গল্প আছে ল্যাপচাদের কথার ভাঁড়ারে। সেই গল্পটি এরকম: একবার পৃথিবীতে খুব খরা হলো। মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেল। পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায়। ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। ভগবান থাকে অনেক দূরে আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর। যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে। সে ব্যাঙকে জিজ্ঞেস করলো কোথায় যাবে। ব্যাঙ বলল ভগবানের কাছে। বড় খরা হে। মৌমাছি বলল বেশ চলো, আমিও সঙ্গে চলি। খরায় আমরাও নাকাল, জল নেই, ফুলের আকাল, মধু পাবো কোথায়। চলার পথে পরে দেখা হলো মোরগের সঙ্গে। সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে বলল খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দানা ছাড়া বাঁচব কি করে, চলো আমিও যাব। এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটা ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। তারও একই প্রশ্ন, কোথায় যাচ্ছে তারা দল বেঁধে। তাকেও সব বুঝিয়ে বলল। সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি, কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না। পৃষ্ঠা 46 অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল।
দেখলো সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে, তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাঙ বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো। তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো। এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। রাভা গানটি পশ্চিমবঙ্গ পত্রিকার জলপাইগুড়ি জেলা সংখ্যার জলপাইগুড়ি জেলার বর্ণময় লোক সংস্কৃতি নৃত্য গীত নামক প্রবন্ধ থেকে নেয়া। প্রবন্ধটির লেখক সুনীল পাল। এই গানটিরও তর্জমা করেছেন তিনি। ল্যাপচাদের মধ্যে প্রচলিত গল্পটির তর্জমা করেছেন ঐন্দ্রিলা ভৌমিক। পৃষ্ঠা 47। 1. নিজের ভাষায় লেখো। 1.1 পশ্চিমবঙ্গের যে কোনো একটু পাহাড়ের নাম লেখো। 1.2 পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে? 1.3 বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো। 1.4 বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়? তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে? 2 বাক্য মেলাও। ক চলো মাছ ধরে গিয়ে মাছরাঙা বারবার কুড়ুয়া পাখি বকেরা ছাপিয়ে গিয়েছে। খ উড়ছে সার বেঁধে নতুন বছরের নতুন জলে ছো মেরেও পায়নি মাছ, নদীর কূল উড়ে উড়ে কাঁদছে। 3 প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো। নতুন বছরের নতুন জলের আনন্দ করে বর্ষার এই সুন্দর প্রকৃতিতে মাঠ ঘাট কত পাখি যেমন তারা কেউ একদিকে মাছ না পাওয়া গেলে ইত্যাদি। 4 কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি হইচই আনন্দ করেছো আর মজা পেয়েছো, কি কি করলে সেই দিন তার দিনলিপির আকারে খাতায় লেখো। পৃষ্ঠা 48। 5 মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো। 6 একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। 7 এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে। নদীর কূল, জল থই থই মাঠ, বকের সারি, মাছরাঙা ছেলে মেয়ের দল। 8 কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালির পরিচয় গানটিতে কিভাবে ফুটে উঠেছে। শব্দার্থ খরা, অনাবৃষ্টি, প্রাসাদ, বড় বাড়ি, সাক্ষাৎ, দেখা, দানা, শস্যের কণা, গাফিলতি, উদাসীনতা, তিরস্কার, বকা, উল্লসিত, খুব খুশি। 8.1 বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়। 8.2 খরা বলতে কি বোঝায়। 8.3 অনাবৃষ্টির ফলে গল্পে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল। 8.4 ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল। 8.5 প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন। 8.6 ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো। 8.7 শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো। টোটোদের দুটি গানের তর্জমা নিচে দেয়া হলো। মানুষের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্কের কথা এই দুটি গানে ফুটে উঠেছে। সূর্য আর চাঁদের আলো অবাধে মানুষের ওপর ঝরে পড়ুক এই কামনা থেকেই সৃষ্টি হয়েছে এই গান দুটি। 1 দিন শেষ হলো, রাত শুরু হলো, জ্যোৎস্না রাত, রাত হলেও তেমন আধার নেই, এই তো বেশ আছি। চাঁদ যেন মেঘে ঢাকা না পড়ে, কালো মেঘ যেন না আসে। 2 ভোরে সূর্য উঠেছে, অন্ধকার আর নেই, ইস্পার ইচ্ছায় এখন আমরা অবাধে সব জায়গায় যেতে পারবো, এখন সব কিছুই দেখা যাচ্ছে। তর্জমা বিমলেন্দু মজুমদার। লিমেরিক এডওয়ার্ড লিয়ার। 1 বললে বুড়ো বোঝো ব্যাপারখানা, একটা মোরগ, 4টে শালিক ছানা, 2 রকমের হুতম পাঁচা, একটা বোধহয় হাঁড়ি চাঁচা, দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। 52 খুদে বাবু ফুল গাছে বসে যেন পক্ষী, মৌমাছি এসে বলে এ তো মহা ঝক্কি, মধু খাবো সরে যাও, বাবু বলে চোপড়াও, তুমি আছো বলে গাছ বসবে না লক্ষ্মী। পৃষ্ঠা 51 যেখানে যে বই আছে পাখি সম্বন্ধে মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে,
আজ শেষ হবে পড়া, আর বই বাকি নেই, আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। তর্জমা সত্যজিৎ রায়। লিমেরিক ও এডওয়ার্ড লিয়ার, 1812 থেকে 1888। ছড়ার জগতে লিমেরিক নামটি এসেছে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসরণে। যদিও লিয়ার লিমেরিকের স্রষ্টা কিনা তা নিয়ে বিতর্ক আছে, তবু তিনি যে এক নতুন ধারার সৃষ্টি করেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাঁকা চোখে সমাজকে দেখতেন লিয়ার। ছড়াগুলি ছোট আর সুন্দর হওয়ায় শিশুদের কাছে সেগুলি আজও সমান প্রিয়। পাঠ্যবইটিতে শুধুমাত্র মজা করে পড়ার জন্য সত্যজিৎ রায়ের তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বই থেকে 3টি লিমেরিক রাখা হয়েছে। পৃষ্ঠা 52, ঝড়, মৈত্রেয়ী দেবী। পৃষ্ঠা 53। ওমা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা, এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো, হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বললে ওরা ছুটে পালায় ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। কালো হলো বকুলতলা, কালো চাঁপার বন, কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি, কেমন জানি করলো আমার মন। ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি, হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে, আকাশ বারে বারে, আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পারে। পৃষ্ঠা 54। 1, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। 1. দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে, সকাল, দুপুর, বিকেল, রাত। 1.3, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, নীল, সাদা। 1.4, গ্রীষ্মের একটি ফুল হলো গাঁদা, গন্ধরাজ, চাঁপা, পদ্ম। শব্দার্থ হাট। সপ্তাহে নির্দিষ্ট দিনে বসা বাজার। দোয়াত, লেখার কালি রাখার পাত্র। 2, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। মাঝি, কতে আছে মাঝি, ঝড়, সাগর, চাঁপা, এলোমেলো। খতে আছে চম্পক, সমুদ্র, নাইয়া, অগোছালো, প্রবল হাওয়া। 3, চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো। 4, বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো। এলোমেলো বাতাস, চাঁপার বন, কালো জল, কালির দোয়াত, কোমল ঠোঁট। 5, ক্রিয়ার নিচে দাগ দাও। 5.1, কোথা থেকে বাতাস এলো। 5.2, আসলো মাঝি তাড়াতাড়ি। 5.3, আমি তোমার মেঝের ওপর ঢালি। 5.4, পালিয়ে গেল অনেক দূরে। 5.5, চেয়ে দেখে আকাশখানা একেবারে কালো। পৃষ্ঠা 55। 6, কোনটি বেমানান তার নিচে দাগ দাও। 6.1, হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড়, কালি। 6.2, কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার। 6.3, ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার। 6.4, আকাশ, বিদ্যুৎ, ঝড়, 7 সমুদ্র, কালির দোয়াত। 6.5, বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর। 7, অন্ধকার শব্দটির মতো নয় ধয়ের প্রয়োগ আছে এমন 5টি শব্দ তৈরি করো। 8, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। লো, লো, এ, মে। না, কা, আ, তালবশক, হয়াকার। ডয়শূন্য রয়াকার, ডয়শূন্য রয়, হর্ষই, তা, তা। কে, কয়কায় একার, বা, এ। লা, কু, ত, ব, ল। 9, শূন্যস্থান পূরণ করো। 9.1, আকাশখানা ড্যাশ কালো। 9.2, আসলো মাঝি ড্যাশ। 9.3, আমার যেন লাগলো ড্যাশ ভালো। 9.4, হাসলো ড্যাশ ঠোঁট মেলে। 9.5, কালির দোয়াত কেমন করে ড্যাশ। 10, বাক্য রচনা করো। হাট, ভালো, সময়, পারি, ভীষণ। 11, বিপরীতার্থক শব্দ লেখো। এলোমেলো, তাড়াতাড়ি, কোমল, জেলে, দূরে। 12, প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো। তুমি একা, বিরাট মাঠ, আকাশে ঘন মেঘ, গাছের পাতা নড়ছে না, ঝড় এলো, প্রবল বৃষ্টি, কোথাও আশ্রয় নিলে, ঝড় থামলে, রাতে বাড়ি ফিরলে। পৃষ্ঠা 56। 13, কোমল ও কমল শব্দযুগলের অর্থপার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও।
14 কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো। 14.1 ওই এসেছে ঝড়। 14.2 ঝড় কারে মা কয়। 14.3 কেমন জানি করলো আমার মন। 14.4 চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। 14.5 পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পার। মৈত্রেয়ী দেবী 1914 থেকে 1990। রবীন্দ্র জীবনের কথাকার, খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন। তার প্রথম কবিতার বই উদিতা। অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ মংপুতে রবীন্দ্রনাথ স্বর্গের কাছাকাছি, ন হন্যতে ইত্যাদি। 1977 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। 15.1 মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো। 15.2 তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান। 16 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 16.1 কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন। 16.2 দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন। 16.3 পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল। 16.4 ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে। 16.5 ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে। 16.6 ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়। 16.7 7টি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো। 16.8 কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও। 16.9 ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো। পৃষ্ঠা 57 মধু আনতে বাঘের মুখে। শিবশঙ্কর মিত্র। বনে যাওয়ার কথায় আটযান এক পা। পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো ধনাই, আটযান ও কফিল। মধু কাটতে 3 জন লোক চায়। একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আরেকজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না। লোকে বলে মন্ত্র জানা চাই। মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়, তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। ধনাই মন্ত্র জানে, সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই মামু গোয়ার, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে। এক একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়। মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে। গরান গাছের ছোট ছোট ফুল, হলদে রং। পৃষ্ঠা 58 সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের 3 জনের মনে স্ফূর্তি আর ধরে না। ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে 3 জনের ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য 3 জনের কাজ ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। চাক খোঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোনোদিন ছুটে চলেছে তার লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে 3 জনের প্রায়ই একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তেই হয়। তখন 3 জনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। ধনাই সবার আগে, বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা, আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। সামনে একটা ট্যাক, 2টো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত। ট্যাকের দিকে সামনেই একটা গরান গাছ, তার ওপাশে হেঁদো বনের ঝোপ। গরান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি। বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরমুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। পৃষ্ঠা 59 ট্যাকের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল। এর মাঝে কফিল ও আটযান এসে পড়েছে। আটযান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে।
বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেঁদো বনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। তার সামনে 3-4 হাত চওড়া একটা শীষে ছোট সরু খাদ কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে এই শীষে পার হবে তাই তার সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে। পার হয়ে সে কফিল ও আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করলো, কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে। আরজান ও কফিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগোবারও না। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিল বাঘ। গিয়ে পড়ল সেই তবলা গাছের ওপর, যে গাছটা ধরে ধনাই শীর্ষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথাটা ওই গাছটাতে ঠক্কর খেলেও দুর্দান্ত বেগে মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের ল্যাজের বাড়ি খেতে হলো সপাং করে। ল্যাজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়ল শীষের গর্তের ভিতর, কলসও ভেঙে পড়ল তার মাথার উপর। বাঘের সারা মুখে নাকে চোখে ছিটকে পড়ল মধু, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুঁচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো। মধু আনতে বাঘের মুখে শিবশঙ্কর মিত্র এর হাতে কলম অংশটি পড়ছি। পৃষ্ঠা 60। 1 জেনে নিয়ে করো। 1.1 সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন 2টি জেলায় মানচিত্র থেকে খুঁজে বার করো। 1.2 সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। 1.3 পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো। 1.4 ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। 2 গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। ড্যাশ মধু কাটতে গিয়েছিল ড্যাশ ড্যাশ আর ড্যাশ মধু কাটতে 2টো ড্যাশ চাই। 3 জনের কাজ হলো 1 2 3 4 5 6 7টা ড্যাশ, তারপর একটা বড় ড্যাশ দাঁড়ি। বাঘ ড্যাশকে আক্রমণ করেছিল, কিন্তু সে নিজেই ড্যাশ ড্যাশ শীষের ভেতর দাঁড়ি। ড্যাশ কলস ড্যাশ মাথার ওপর দাঁড়ি। ড্যাশ সারা মুখে ড্যাশ ড্যাশ ছিটকে পড়ল দাঁড়ি। 3 এদের মধ্যে যে কাজটা করত ধনাই, আরজান, কফিল। শব্দার্থ 1 পা সবসময় তৈরি নাস্তা, জল খাবার। চট পাটের সুতো থেকে তৈরি মোটা কাপড়। ধামা শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি। গোয়ার জেদি স্ফূর্তি, আনন্দ। ডিঙি ছোট হালকা নৌকা। পন্থা উপায় একত্রে একসঙ্গে। শুলো শ্বাসমূল তীক্ষ্ণ খুব ধারালো। সাঁকো সেতু হতভম্ব, বুদ্ধি ঘুলিয়ে গেছে এমন, দুর্দান্ত ভয়ঙ্কর। 4 অর্থ লেখো। ধামা গোয়ার্তমি, চট হাজির, ঝিরঝিরে। 5 বাক্য রচনা করো। নাস্তা, মৌচাক, রং, স্ফূর্তি, কলস। পৃষ্ঠা 61। 6 কোনটি কোন ধরনের শব্দ তা শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। 1 কাটে আর ভুল, পথ, বিশ্বাস। গোয়ার বোঝাই গভীর, সকাল, ডাঙা, সরু, তাড়ায়, তার চিৎকার মারলো সে, ওদের ছোট কিন্তু ও বেজায় শক্তি নিয়েছে। 7 নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। কাঁচা, ভর্তি, তীক্ষ্ণ, দীর্ঘ বোঝাই। 8 সমার্থক শব্দ লেখো। মৌমাছি, বাঘ, ফুল, বন, মাটি। 9 নিচের ঝুড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেয়া রয়েছে। আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা মেলে? কুমির, গন্ডার, সিংহ, জিরাফ, ভাল্লুক, হরিণ, জেব্রা, ক্যাঙ্গারু, জলহস্তী, লাল পান্ডা, হাতি, কচ্ছপ, বুনো মহিষ, শেয়াল, কাঁকড়া, বাঁদর, সাপ, সজারু, শূকর, হায়না, ওরাংওটাং, গরিলা, রয়্যাল বেঙ্গল টাইগার।
কয়েকটা কথা। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের দক্ষিণে বিস্তৃত অংশ জুড়ে অবস্থিত সুন্দরবন বিরল জীববৈচিত্র্য, বিচিত্র গাছগাছালি, নৈসর্গিক দৃশ্যাবলী, নদী, খাঁড়ি, জলপথ, সর্বোপরি রাজকীয় বাংলার বাঘ সুন্দরবনের ঐতিহ্য। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা, সংরক্ষিত অবস্থায় টিকে থাকা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ও অভয়ারণ্যের অনন্য দৃষ্টান্ত সুন্দরবন। এ কারণে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক পরিষদ 1957 সালে 6ই ডিসেম্বর সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করে। পশ্চিমবাংলার দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের পাড়ে এই অরণ্যের অজস্র জলাভূমি ও মোহনা, পরিযায়ী পাখির বিচরণ ক্ষেত্র, পর্যটন, বিজ্ঞান, গবেষণা, তত্ত্বের ভাণ্ডার। এই ঐতিহ্যবাহী অরণ্যভূমি আমাদের গর্ব। প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতার অভাব আর চিরসঙ্গী দারিদ্র্যের কারণে বিপন্ন হয়ে পড়ছে সুন্দরবন ও তার জীববৈচিত্র্য। সুন্দরবনের সুমিষ্ট মধু বিশ্বজুড়ে সমাদৃত। এপ্রিল আর মে মাস সুন্দরবনের মধু সংগ্রহের সেরা সময়। যারা এই মধু সংগ্রহ করে তাদের মৌলি বলে। সুন্দরবনে খলসি, গেওয়া, কেওড়া, গড়ান ইত্যাদি গাছে মৌচাক দেখা যায়। সেখান থেকে মৌলিরা মধু ও মোম সংগ্রহ করেন, যার দ্বারা তাদের জীবিকা নির্বাহ হয়। ৬২ 10.১ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? 10.২ সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ লেখো। 10.৩ কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায়? 11 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক মধু, নাস্তা, কাস্তে, ডিঙি, শীষে, সাঁকো। খ জলখাবার, মৌচাক, ছোট নৌকা, কাটারি, সেতু, ছোট সরু খাদ। 12 গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। 12.১ মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। 12.২ আর যান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। 12.৩ পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। 12.৪ কয়েকটা মৌমাছির দিকে তাড়া করলো। 12.৫ ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে 3 জনে ডাঙায় উঠেছে। শিবশঙ্কর মিত্র, 1909 থেকে 1992। বাংলাদেশের খুলনা জেলার বেলফুলি গ্রামে জন্ম। বহু বই লিখেছেন। তার লেখার বিশেষ প্রিয় বিষয় সুন্দরবন। তিনি সেখানে গিয়ে বহু সময়ও কাটিয়েছেন। তার সুন্দরবন বইটির জন্য ভারত সরকার 1962 সালে তাঁকে শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার দেন। সুন্দরবন নিয়ে লেখা তার অন্যান্য বই সুন্দরবনের আরজান সর্দার, বনবিবি, বিচিত্র এই সুন্দরবন, রয়্যাল বেঙ্গলের আত্মকথা ইত্যাদি। পাঠ্যাংশটি তাঁর সুন্দরবন সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। 13.1 শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি? 13.2 কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান? 13.3 সুন্দরবনকে নিয়ে লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো। পৃষ্ঠা 63-14 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 14.1 বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় 5টি বাক্যে লেখো। 14.2 যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে চাও তবে কাকে কাকে সঙ্গে নেবে? জিনিসপত্রই বা কী কী নিয়ে যাবে? 14.3 বাংলার বাঘ নামে কে পরিচিত? 14.4 বাঘাযতীন নামে কে পরিচিত? 14.5 সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এই বিষয়ে 5টি বাক্য লেখো। 14.6 ধনাই কিসের মন্ত্র জানে? 14.7 গরান গাছের ফুল দেখতে কেমন? 14.8 ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? 14.9 টিকা লেখো ট্যাক শীষে। 14.10 মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? 14.11 কফিল ও আরজানকে পেছন ফিরে ডাকার সময় ধনাই কি দেখেছিল? 14.12 বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে? 14.13 ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? পৃষ্ঠা 64 মায়াতরু অশোক বিজয় রাহা। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর।
এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে, ভেবে পাইনে নিজে। সকাল হলো যেই, একটুও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর। পৃষ্ঠা 65। 1. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1.1 তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে। 1.2 দুই বন্ধু আর ভাল্লুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ। যদি না শুনে থাকো তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো। 1.3 নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছো? 1.4 ভোরের আলো তোমার কেমন লাগে, তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে? 1.5 আলোয় এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে? শব্দার্থ: পশলা, একবারে বৃষ্টি, কম্প, কাঁপুনি, ঝিকির মিকির, ঝিকিমিকির, ঝিলিক, তীব্র কিন্তু অল্পক্ষণ স্থায়ী, চমক, আবছায়া, আবছা বা অস্পষ্ট ছায়ার মতো, ঝালর, যা ঝলমল করে ঝুলতে থাকে। 2. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে আছে গাছ, বন, ভূত, ঝালর, কম্প। খ স্তম্ভে আছে অশরীরী, বৃক্ষ, কাঁপুনি, অরণ্য, পর্দা। 3. কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো। 3.1 এক যে ছিল ড্যাশ। 3.2 বৃষ্টি হলেই আসতো ড্যাশ, কম্প দিয়ে ড্যাশ। 3.3 ড্যাশ হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ ড্যাশ মাছ। 3.4 ড্যাশ পশলার ড্যাশ। 3.5 বনের মাথায় ঝিলিক মেরে ড্যাশ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ড্যাশ করত সে ড্যাশ। পৃষ্ঠা 66। 4. কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো। একটি গাছ ছিল, সন্ধে হলে আবার কখনো হঠাৎ বনের, আর যখন সকাল হতো, ইত্যাদি। এগুলো হচ্ছে ক্লু। 5. শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। ঝাঁক, ঝিলিক, ঘাড়, মুকুট, ঝিকির মিকির। 6. কোনটি কি জাতীয় শব্দ, শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। গাছ, যে বা রূপালি, জুড়ত, তুলে, হয়ে, ঝিকির মিকির, লক্ষ্য, সে, কম্প, জ্বর। 7. বিপরীতার্থক শব্দ লেখো। সন্ধে, হঠাৎ, শেষে, হেসে, আলো। 8. সমার্থক শব্দ লেখো। গাছ, ভূত, বন, বৃষ্টি, মাছ, চাঁদ। 9. প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখো। 8.1 এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। 8.2 বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। 8.3 সকাল হলো যেই, একটুও মাছ নেই। 8.4 মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। 8.5 ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড়। 10. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। র গ র গ, ট কু মু, ব আ হুন্তস্থ একা ছয় একা, র কয় হস্যই ময় হস্যই ঝয় হস্যই র কয় হস্যই, র বয়কার ভয়কার লয়াকার। অশোক বিজয় রাহা 1910 থেকে 1990। জন্ম বাংলাদেশের শ্রীহট্টে, কবি ও প্রাবন্ধিক। রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ভানুমতির মাঠ, রুদ্র বসন্ত, ডিহং নদীর বাঁকে, জলডম্বুর পাহাড়, রক্তসন্ধ্যা, উড়ো চিঠির ঝাঁক। নদী, পাহাড়, অরণ্য, প্রকৃতি তাঁর কবিতার কেন্দ্রভূমি। মায়াতরু কবিতাটি তাঁর ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 11.1 কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো। 11.2 তাঁর কবিতা রচনার প্রধান বিষয়টি কী ছিল? 11.3 মায়াতরু কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 67। 12 দিনের কোন সময় কোন ঘটনাটি ঘটছে পাশে পাশে লেখো, খাতায় ছবি আঁকো। 12.1 দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। 12.2 ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত যে গড়গড়। 12.3 কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর। 13 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 13.1 মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? 13.2 শব্দের শুরুতে মায়া যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করো। একটি করে দেয়া হলো, মায়াজাল। 13.3 ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন কোনো গল্প
গল্প তুমি পড়েছ? 5টি বাক্যে সেই গল্পটি লেখো। 13.4 দিনের বিভিন্ন সময় কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? 14 যে গাছটিকে দেখে তোমার মনেও অনেক কল্পনা ভিড় জমায় তার একটি ছবি আঁকো। সেই গাছটি সম্পর্কে 5টি বাক্য লেখো। পৃষ্ঠা 68 বৃষ্টি, আলো আর হাওয়ার খেলায় গাছ হয়ে ওঠে মায়াতরু। ঠিক তেমনি অন্ধকার আর হাওয়া মাঠকে দেয় অন্য চেহারা। কেমন সে চেহারা? ময়দানব কবিতাটি পড়ে নিজের ভাষায় লেখো। ময়দানব, সুভাষ মুখোপাধ্যায়। যখন থাকে না কেউ নির্জন মাঠে, হাওয়া সুর ঘুরে ঘুরে শালপাতা চাটে। রাস্তার বাতিগুলো গাঢাকে আঁধারে ঠেলা দিয়ে ফেলে দেয় আঁধারে পাঁদারে। ময়দানবেরা সব তাঁবু ছেড়ে এসে দেগোল দেগোল বলে ধরবেই ঠেসে। তাছাড়া তো অ্যাং ব্যাং আর আছে চ্যাং, হাডুডুডু বলেই তারা খুলে নেবে ঠ্যাং। জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছ্যাঁকা, যেও না কো রাত্রিরে ময়দানে একা। পৃষ্ঠা 69 ফণিমনসা বনের পরী, বীরু চট্টোপাধ্যায়। চরিত্রলিপি সূত্রধার, ফণিমনসা বনের পরী, ডাকাত দল, ঝড়, ছাগল। পৃষ্ঠা 70 সূত্রধার, গভীর বন, তার ভেতরে ছোট একটি ফণিমনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রিরি করে ওঠে। কি বিচ্ছিরি আর ছুঁচলো পাতা তার, ভাবে সে। সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। ফণিমনসা সুরে, ছি 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 এমন বরাত, পাতা সব যেন রে করা, সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে। হু হু বর্ষা ফলক, খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে। হায় গো বনের পরী, নিয়ত তোমায় সরি, করুণা করো বাচ্চা গাছের পরে। সূত্রধার, এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। জিজ্ঞেস করলো, বনের পরী, কি হয়েছে গো আমার ছোট্ট ফণিমনসা গাছ, কাঁদছো কেন? ফণিমনসা, তুমি এসেছো বনের পরী, তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। বনের পরী, পাতা পাল্টাতে চাও? বেশ, কিরকম পাতা চাও তুমি বলো। ফণিমনসা, আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও। বনের পরী, সোনার পাতা? বেশ, তথাস্তু। সূত্রধার, বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণিমনসা গাছের কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল মোজা বাবরিওয়ালা একদল ডাকাত। পৃষ্ঠা 71 ডাকাত দল সুরে, হারে রে হারে রে হারে রে রে হারে, লুটে পুটে খাইবারে ধরিব যারে রে, মোদের সঙ্গে শক্তিতে কেবা পারে রে। সূত্রধার, সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণিমনসা গাছটির দিকে। ডাকাত দল সুরে, আরে রে আরে রে আরে রে আরে রে, গাছটা নুয়েছে সোনার পাতার ভারে রে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড় লোক হয়ে যারে রে, হারে রে হারে রে হারে রে হারে রে। সূত্রধার বলল, বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই। নিমেষের মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। আর তক্ষুনি কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণিমনসা গাছ। ফণিমনসা সুরে, আহা হা হু হু ও হো হো, আহা হা ব্যথায় মরি, হায় গো বনের পরী, আবারও তোমায় সরি, করুণা করি বাঁচাও এসে মোরে। বনের পরী, আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে? ফণিমনসা কান্না ভরা কণ্ঠে, দেখো দেখো বনের পরী, চেয়ে দেখো, ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে, সোনার পাতা আর চাই না। বনের পরী, তাহলে তুমি কি চাও? ফণিমনসা, এবার তুমি আমায় কাঁচের পাতা দাও। বনের পরী, কাঁচের পাতা? বেশ, তথাস্তু। সূত্রধার, বনপরী অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাঁচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণিমনসা গাছের সারা অঙ্ক। সেই কাঁচের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেলতে লাগলো। মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। ঝড়ের শোঁ শোঁ শব্দ। ঝড় সুরে, হু 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 শোঁ 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 করে চলি মোরা দর্প ভরে, পবনের দুষ্টু ছেলে মোরা গো, পথ 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 ওড়াই পাতা, মট মট বট ভাঙি মাথা, ছোট বড় গাছের আগাগোড়া গো, শোঁ শোঁ হু হু মট মট ঝনঝন, ওলট পাটট করি যে মোরা, এই তো মোদের পণ।
ঝনঝন 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 ঝনঝন। সূত্রধার। ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যে ফণিমনসা গাছের কাঁচের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। এমন সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না। ফণিমনসা সুরে, হায় হায় বনের পরি, তোমারে আবার সরি, এসো গো তরা করি, করুণা করি, বাঁচাও এসে মোরে। বনের পরি, আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে? ফণিমনসা, চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার। কাঁচ ফাঁচ আর চাই না, তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও। ৭৩। সূত্রধার। পরি অদৃশ্য হতে ছোট্ট ফণিমনসার গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা। দেখলে চোখ জুড়িয়ে যায়। আহ, কি শান্তি! ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না। মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। কিন্তু কি সর্বনাশ! একটা ছাগল এদিকে আসছে যে। ছাগল সুরে, ব্যা ব্যা ব্যা, যা কিছু পাই চিবিয়ে যে খাই, ঘুরে বেড়াই ব্যা ব্যা গান গেয়ে গো, মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি, যা কাছে পাই চিবিয়ে গিলি, জুতো থেকে পানের খিলি, পেটখানারে চাক করি সব খেয়ে গো। ফণিমনসা, ওমা কি ভয়ানক, দয়া করো, বাঁচাও আমায়। ছাগল ব্যা 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 ব্যা, পালং পাতা, আগে তোর মুড়াই মাথা, জিবে জল ঝরছে তোরে পেয়ে গো। সূত্রধার। তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলিকে কচকচ করে খেয়ে ফেলল। অবশেষে ছাগল চলে গেল। ফণিমনসা কান্নায় ভেঙে পড়ে সুরে, কোথা গো বনের পরি, তোমারে আবার সরি, ঘাট হয়েছে কানে ধরি, করুণা করি, বাঁচাও এসে মোরে। বনের পরি, শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছ থেকে সব সচক্ষে দেখেছি। নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি? এবার বলো কি চাও? ফণিমনসা কান্না ভরা সুরে, আর কিছুই চাই না বনপরি, খুব শিক্ষা হয়েছে আমার, আমায় আমার ওই কাঁটা ভরা ছুঁচোরো পাতায় ফিরিয়ে দাও দয়া করে, সেই আমার শতগুণে ভালো। এই ন্যাড়া হাড় জিরে চেহারা আমি আর সইতে পারছি না। বনের পরি, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, বেশ তাই হোক, তথাস্তু। দেখতে দেখতে ফণিমনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল, আর কখনো সে মিছে বায়নাক্কা করেনি। পৃষ্ঠা ৭৫। ১। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ১.১ ফণিমনসা তুমি দেখেছ? কোথায় দেখেছ? ১.২ আর কোন কোন গাছ তুমি দেখেছ যাদের কাঁটা আছে? ১.৩ গাছের কাঁটা কিভাবে তাকে বাঁচায়? ১.৪ পরীর গল্প তুমি কোথায় পড়েছ? ১.৫ সোনার মতো দামি আর কোন ধাতুর কথা তুমি জানো? ২ নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। ল, ত, কা, ডা, দ। রি, বি, চছায় হস্যই, তি, কি। ন, মূর্ধন্যয় দীর্ঘই, ফ, সা, ম। কং, পা, সা, ল। ৩ এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে ঠিক বাক্যটি লেখো। ৩.১ বলো চাও কিরকম তুমি পাতা? ৩.২ হয়েছ তো সুবুদ্ধি তোমার এই। ৩.৩ না আর পাতা চাই সোনার। শব্দার্থ আফসোস, আক্ষেপ, বিতিকিচ্ছিরি, কুৎসিত, তথাস্তু, তবে তাই হোক। রামধনু মেঘ থেকে ঝরে পড়া জলের কণা সূর্যের আলোয় আকাশের ধনুকের মতো নানা রঙের যে প্রতিবিম্ব তৈরি করে, মৃদুমন্দ, আলতো, মধুর, সরি মনে করি, সচক্ষে নিজের চোখে বায়নাক্কা, আবদার। ৪ নিচের শব্দগুলোর একই অর্থ বোঝায় এমন শব্দ নাটকে ছড়িয়ে আছে। নাটক থেকে খুঁজে নিয়ে যে শব্দটি নিচের যে শব্দটির সঙ্গে মানায় লেখো। বিশ্রী, বল্লম, হঠাৎ, সমস্ত, অনেক, ভাগ্য, ভীষণ, আবদার, অবস্থা, গর্ব, প্রতিজ্ঞা, শরীর, তবে তাই হোক, কঙ্কালসার। ৭৬ ৫ নিচের বাক্যগুলির দাগ দেওয়া প্রতিটি অংশই কোনো না কোনো আওয়াজ বোঝায় এমন অনেক শব্দ নাটকে ছড়িয়ে আছে, খুঁজে বার করে লেখো। ২টি করে দেয়া হলো। ছাগল কচকচ করে পাতা খেলো, পথ 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 ওড়াই পাতা। ৬ মুখে বললে নিচের দাগ দেয়া শব্দগুলো কিভাবে বলবে লেখো। তোমায় সরি, করুণা করি, বাঁচাও। ৭ দাগ দেয়া অংশের সমার্থক শব্দ বসিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো। শব্দঝুড়ির সাহায্য নিতে পারো। ৭.১ আহাহা ব্যথায় মরি, ব্যথায়। শব্দঝুড়িতে আছে অবিরাম, অবস্থা, গগন, যন্ত্রণা, চারাগাছ, প্রবল, আরম্ভ।
7.2 শুরু হলো কচি গাছের অঝোর কান্না। দাগ দেওয়া আছে শুরু কচি গাছের অঝোর। 7.3 ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে, হাল। 7.4 আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়, আকাশ আর দুর্দান্ত। 8 নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া অংশগুলি আর কিভাবে লিখতে পারো? বাক্য যদি বদলে যায় বদলেই লেখো। শব্দঝুড়ি থেকে সাহায্য নিতে পারো। শব্দঝুড়িতে আছে গর্বে বুক ভরে ওঠে, লোভ জাগছে, মাপ করে দাও, হিংসায় জ্বলে ওঠে। 8.1 মন তার রি রি করে ওঠে। 8.2 ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না। 8.3 জিভে জল ঝরছে তোরে পেয়ে গো। 8.4 ঘাট হয়েছে কানে ধরি, না নয়, কাছ ফাছ আর চাই না। এই বাক্যে পরপর দুটো শব্দ বসেছে, যেখানে দ্বিতীয় শব্দটির তেমন কোনো মানে নেই। আরও একটা শব্দ তোমার জন্য দেয়া হলো, কাপড় চোপড়। এরকম শব্দ তুমি আর কটা লিখতে পারো, লেখো। 10 ছাগল খেয়ে ফেলেছিল কচি কচি পালং পাতা। দাগ দেয়া হচ্ছে কচি কচি। দাগ দেওয়া অংশে একটা শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়ে একটার জায়গায় অনেকগুলো পাতা বোঝাচ্ছে। এইরকম আর কটা শব্দ পরপর দুবার ব্যবহার করে একের জায়গায় অনেক বোঝাতে পারবে? নাটকে এমন কটি শব্দ খুঁজে পায় তাও দেখো। 77 নিচের শব্দগুলি বিপরীতার্থক শব্দগুলি নাটকেই আছে, শব্দগুলি খুঁজে বার করো, সেই সকল শব্দ দিয়ে বাক্য রচনা করো। দুর্বুদ্ধি, অসন্তুষ্ট, অসুন্দর, দুঃখ, অল্প, বুড়ো। 12 মৃদুমন্দ বাতাস শব্দটির মানে হালকা হাওয়া, আর মন্দ কথাটা সাধারণত আমরা ব্যবহার করি খারাপ, ভালো নয় অর্থে। দুটো অর্থেই দুটো বাক্য লেখো। মন্দ দিয়ে দুটি বাক্য লেখো দুটো অর্থে। 13 নিচের শব্দগুলি দিয়ে বাক্য লেখো। ওলট পালট, দুর্দান্ত, ঝিকিমিকি, সচক্ষে, দুর্দশা। 14 কোনটি কি ধরনের বাক্য লেখো। 14.1 কি শান্তি। 14.2 পাতা পাল্টাতে চাও। 14.3 সোনার পাতা আর চাই না। 14.4 বেশ তাই হোক, তথাস্তু। 14.5 এবার তুমি আমায় কাঁচের পাতা দাও। 15 ছোট ছোট বাক্যে ভেঙে লেখো। 15.1 কাঁচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেলতে লাগলো। 15.2 পরি অদৃশ্য হতে ফণিমনসার গা ভরে দেখা দিল কচি নরম পাতা। 15.3 ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোঁটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। 15.4 ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যে ফণিমনসা গাছের সমস্ত পাতা ছড়িয়ে পড়ল। 16 পাশাপাশি ছোট ছোট বাক্যগুলি যোগ করে একটি বাক্য তৈরি করো। 16.1 এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না। 16.2 এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী, ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। 16.3 গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণিমনসা গাছ, গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। 16.4 ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না, মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। 7 আরও বিশেষণ যোগ করতে পারো? একটা তোমার জন্য করা রইল। কচি নরম সবুজ পাতা, ছোট্ট গাছ, ন্যাড়া চেহারা, জোয়ান ডাকাত, ছোট্ট মেয়ে। 18 পাশে যেভাবে বলা আছে সেই অনুযায়ী নিচের বাক্যগুলি বদলে আবার লেখো। 18.1 আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। ঝড় আগামীকাল এলে কি লিখবে? 18.2 বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই, কথাগুলো গতকাল হয়েছে বলতে হলে যেভাবে লিখবে। 18.3 সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী, কথাগুলো এখনই বলা হচ্ছে, এমন হলে কি লিখবে? 19 একটি বাক্যে উত্তর দাও। 19.1 ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? 19.2 ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা কেমন ছিল? 19.3 ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করছিল? 19.4 প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? 19.5 সেসব পাতা ফণিমনসা হারালো কি করে? 19.6 ডাকাত দলকে দেখতে কেমন? 19.7 ঝড় এলে ফণিমনসা গাছের কাঁচের পাতার কি অবস্থা হলো?
19.8 ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? 19.9 সেই দেমাক তার ভেঙে গেল কিভাবে? 19.10 শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? পৃষ্ঠা 79। 20 সংক্ষিপ্ত উত্তর দাও। 20.1 বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছে? 20.2 ফণিমনসা গাছ কাঁচের পাতায় ভরে উঠবার পরে তার চেহারাটি কেমন হয়েছিল? 20.3 মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণিমনসা, এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় কি ঘটল? 20.4 ছোট্ট গাছটি সত্যিই কি খুব শিক্ষা পেল বলে মনে হচ্ছে তোমার? কেমন সে শিক্ষা? 21 বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে নাটকটির অভিনয় করো। শ্রেণীকক্ষে শ্রুতি অভিনয়ও করতে পারো। বীরু চট্টোপাধ্যায় 1917 থেকে 1984 শিশু ও কিশোর পাঠকদের উপযোগী রহস্য রোমাঞ্চ কাহিনীর লেখক হিসাবে জনপ্রিয়তা অর্জন করেন। কয়েক দশক ধরে বিভিন্ন পত্রপত্রিকায় তিনি লিখেছেন। তোমাদের পাঠ্য ফণিমনসা বনের পরী নাটকটি শিশু সাথী পত্রিকার সংখ্যা 43 বৈশাখ 1371 থেকে নেওয়া হয়েছে। পৃষ্ঠা 80 বৃষ্টি পড়ে টাপুর টুপুর। রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। পৃষ্ঠা 81 মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো, চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ঝুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা, সেদিনও কি এমনিতর মেঘের ঘটাখানা, থেকে থেকে বিজুলি কি দিতেছিল হানা, তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। পৃষ্ঠা 82 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1.1 কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? 1.2 মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে? 1.3 বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে তোমার জীবনে মনে রাখার মতো এমন কোনো ঘটনার কথা লেখো। 1.4 পুকুরে টিনের চালে গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় লেখো। শব্দার্থ ঝাপসা অস্পষ্ট, মানিক চুনি মূল্যবান রত্ন, বাদলা মেঘলা, পল মুহূর্ত, দৌরাত্রি দুরন্তপনা। 2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক ঝাপসা ছেলেবেলা বিছানা দুরন্ত বান। খ বন্যা অস্পষ্ট শৈশব শয্যা দামাল। 3 বেমানান শব্দের তলায় দাগ দাও। 3.1 সূর্য মেঘ বৃষ্টি আকাশ বাড়ি। 3.2 ডোবে ডোবে লোভে লোভে পলে পলে দেশে দেশে টাপুর টুপুর। 3.3 গাছপালা মেঘ হাওয়া বাদল মানি। 3.4 মা খোকা দৌড়াত্ম হাসি মুখ শিব ঠাকুর। 3.5 মেঘের খেলা লুকোচুরি টাপুর টুপুর নদী সুয়োরানী। 4 বিপরীতার্থক শব্দ কবিতা থেকে বেছে নিয়ে লেখো। রাত বার্ধক্য খরা পুরনো শান্ত।
5. বিশেষ ও বিশেষণ খুঁজে নিয়ে লেখো। 100 মানিক, দুরন্ত ছেলে, বাদলা হাওয়া, গুরু গুরু বুক, ঝাপসা গাছপালা। পৃষ্ঠা 83। 6. ক্রিয়ার তলায় দাগ দাও। 6.1 কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। 6.2 কত খেলা পড়ে মনে। 6.3 শুনেছিলেম গান। 6.4 বৃষ্টি পড়ে টাপুর টুপুর। 6.5 বাইরেতে মেঘ ডেকে ওঠে। 7. সৃষ্টি এমন মূর্ধন্য শয়টায় রয়েছে এরকম 5টি শব্দ লেখো। 8. নিচের শব্দগুলোয় দুটো করে শব্দ লুকিয়ে আছে, আলাদা করে লেখো। গাছপালা, ছেলেবেলা, হাসি মুখ, লেখা জোকা। 9. সাজিয়ে লেখো। লে, ছে, বে, লা আর রি, কো, চু, লু। 10. শূন্যস্থান পূরণ করো। 10.1 আকাশ ঘিরে ড্যাশ জুটেছে। 10.2 বাদলা ড্যাশ মনে পড়ে। 10.3 মনে পড়ে ড্যাশ আলো। 10.4 ঘরেতে ড্যাশ ছেলে। 10.5 বাইরে কেবল ড্যাশ শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংসের জন্য প্রথম এশিয়াবাসী হিসেবে নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর রচনা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি তাঁর শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 11.1 রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 11.2 কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান? 11.3 বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি তাঁর কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? 12 মাঠে বা নদীতে বৃষ্টি পড়ছে এমন একটি ছবি আঁকো, রং করো। 13 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 13.1 বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? 13.2 বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 13.3 সেদিনও কি এমনিতর মেঘের ঘটাখানা, কোন দিনের কথা বলা হয়েছে সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। 13.4 মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর যেমন একটি বর্ষার কবিতা, তেমনি তিনি বর্ষা নিয়ে অনেক গানও লিখেছেন। সেই রকমই একটি গান তোমাদের জন্য রইল। গানটি কবিতার সঙ্গে মিলিয়ে পড়ো এবং সুরে গাইতে চেষ্টা করো। বাদল বায়ুল। বাদল বায়ুল বাজায় রে একতারা, সারা বেলা ধরে ঝড়ো 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 ধারা, জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে নেচে নেচে হলো সারা, ঘন জটায় ঘটা ঘনায় আধার আকাশ মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নুপুর মধুর বাজে, ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে পুবে হাওয়ায় গৃহহারা।